শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প দুই পালোয়ান। পালোয়ান কিশোরী সিংয়ের যে ভূতের ভয় আছে তা কাকপক্ষীতেও জানে না। কিশোরী সিং নিজেও যে খুব ভালো জানতো এমন নয়। আসলে কিশোরী ছেলেবেলা থেকেই বিখ্যাত লোক। সর্বদাই চেলাচামুন্ডারা তাকে ঘিরে থাকে। একা থাকার কোনো সুযোগই নেই তার। আর একথা কে না জানে যে একা না হলে ভূতেরা ঠিক সুবিধা করে উঠতে পারে না, জো পায় না। সকালে উঠে কিশোরী তার সাগরেদ আর সঙ্গীদের নিয়ে হাজার খানেক বুকডন আর বৈঠক দেয়। তারপর দঙ্গলে নেমে পড়ে। কুস্তাকুস্তি করে বিস্তর ঘাম ঝরিয়ে দুপুরে একটু বিশ্রাম। বিকেলে প্রায়ই কারো না কারো সঙ্গে লড়াইতে নামতে হয়। সন্ধ্যের পরে একটু গান বাজনা শুনতে ভালোবাসে কিশোরী। রাতে সে পাথরের মতো পড়ে এক ঘুমে রাত কাবার করে। তখন তার গা হাত পা দাবিয়ে দেয় তার সাগরেদরা। এই নিশ্ছিদ্র রুটিনের মধ্যে ভূতেরা ঢুকবার কোনো ফাঁকই পায় না। গণপতি মাহাতো নামে আরেকজন কুস্তিগির আছে। সেও মস্ত পালোয়ান। দেশ বিদেশের বিস্তর দৈত্য দানবের মতো পালোয়ানকে সে কাত করেছে, কিন্তু পারেনি শুধু কিশোরী সিংকে। অথচ শুধু কিশোরী সিংকে হারাতে পারলেই সে সেরা পালোয়ানের খেতাবটা জিতে নিতে পারে। কিন্তু মুশকিল হলো, নিতান্ত কপালের ফেরে সে কিশোরীকে হারাতে পারেনি। সেবার লখনৌতে কিশোরীকে সে যখন চিৎ করে প্রায় পেড়ে ফেলেছে, সেই সময় কোথা থেকে হতচ্ছাড়া এক মশা এসে তার নাকের মধ্যে ঢুকে এমন পনপন করতে লাগলো, হাঁচি না দিয়ে আর উপায় রইল না তার। আর সেই ফাঁকে কিশোরী তার প্যাঁচ কেটে বেরিয়ে গেল। আর দ্বিতীয় হাঁচিটার সুযোগে তাকে রদ্দা মেরে চিৎ করে ফেলে দিল। পাটনাতেও ঘটল আর এক কাণ্ড। সেবার কিশোরীকে বগলে চেপে খুব কায়দা করে স্ক্রু প্যাঁচ দিয়ে আটকে ছিল গণপথ। কিশোরীর তখন দমসম অবস্থা। ঠিক সেই সময়ে একটা ষাঁড় খেপে গিয়ে দঙ্গলের মধ্যে ঢুকে লণ্ডভণ্ড কাণ্ড বাঁধিয়ে দিল। কিন্তু গণপথ দেখল এই সুযোগ হাতছাড়া হলে আর কিশোরীকে হারানো যাবে না। সুতরাং সে প্যাঁচটা টাইট রেখে কিশোরীকে ল্যাং মেরে ফেলে দেওয়ার ফিকির করছিল। সেই সময় ষাঁড়ের তাড়া খেয়ে দর্শকরা সব পালিয়েছে, আর ষাঁড়টা আর কাউকে না পেয়ে দুই পালোয়ানের দিকেই তেড়ে এলো। কিশোরী তখন বলল, গণপথ ছেড়ে দাও, ষাঁড় বড় ভয়ঙ্কর জিনিস। গণপথ বলল, ষাঁড় তো ষাঁড়, স্বয়ং শিব এলেও ছাড়ছি না। ষাঁড়টা গুঁতোতে এলে গণপথ অন্য বগলে সেটাকে চেপে ধরল। সে যে কি সাংঘাতিক লড়াই হয়েছিল তা যে না দেখেছে সে বুঝবে না। দেখেছেও অনেকে। গাছের ডালে ঝুলে, পুকুরের জলে নেমে, বাড়ির ছাতে উঠে যারা আত্মরক্ষা করছিল তারা অনেকেই দেখেছে। গণপথ লড়াই করছে দুই মহাবিক্রম পালোয়ানের সঙ্গে, ষাঁড় এবং কিশোরী সিং। গাছের ডালে ঝুলে পুকুরে ডুবে থেকেও সে লড়াই দেখে লোকে চেঁচিয়ে বাহবা দিচ্ছিল গণপথকে। ষাঁড়ের গুঁতো, কিশোরীর হুড়ো, এই দুইকে সামাল দিতে গিয়ে গণপথ কিছু গন্ডগোল করে ফেলেছিল ঠিকই, আসলে কোন বগলে কে সেইটাই গুলিয়ে গিয়েছিল তার। হুড়যুদ্ধর মধ্যে যখন সে এক বগলের আপদকে জুৎসই একটা প্যাঁচ বেড়ে মাটিতে ফেলেছে, তখনও তার ধারণা যে চিত হয়েছে কিশোরী। কিন্তু নসিব খারাপ, কিশোরী নয়, চিত হয়েছিল ষাঁড়টাই। আর সেই ফাঁকে কিশোরী তার ঘাড়ে উঠে লেঙ্গুটি প্যাঁচ মেরে ফেলে দিয়ে জিতে গেল। তৃতীয়বার তালতলার বিখ্যাত আখড়ায় কিশোরীর সঙ্গে ফের মোলাকাত হলো। গণপথ রাগে দুঃখে তখন দুনো হয়ে উঠেছে। সেই গণপথের সঙ্গে সুন্দরবনের বাঘ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে লেজ গুটিয়ে পালাবে। তার হুঙ্কারে তখন মেদিনী কম্পমান। লড়াই যখন শুরু হলো তখনই লোকে বুঝে গেল আজকের লড়াইতে কিশোরীর কোনো আশাই নেই। কিশোরী তখন গণপথের নাগাল এড়িয়ে পালিয়ে বেড়াতে ব্যস্ত। ঠিক এই সময়ে ঘটনাটা ঘটল। ভাদ্র মাস। তালতলার বিখ্যাত 5 সেরি 7 সেরি তাল ফলে আছে চার ধারে। সেই সব চ্যাম্পিয়ন তালদের একজন সেই সময় বোটা ছিঁড়ে নেমে এলো নিচে, আর পড়বি পড় সোজা গণপথের মাথার মধ্যিখানে। গণপথের ভালো করে আর ঘটনাটা মনে নেই, তবে লোকে বলে তালটা পড়ার পর নাকি গণপথ কেমন স্তম্ভিতের মতো দাঁড়িয়ে গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে যে লড়াই করছে, তার প্রতিদ্বন্দ্বী যে কিশোরী, এবং সতর্ক না হলে যে বিপদ, তা আর তার মাথায় নেই তখন। সে নাকি গালে হাত দিয়ে কি যেন ভাবতে লাগলো। সে নাকি গালে হাত দিয়ে হঠাৎ বিড়বিড় করে তুলসীদাসের রামচরিত মানস মুখস্থ বলে যাচ্ছিল। কিশোরী যখন সেই সুযোগে তাকে চিৎ করে, তখনও সে নাকি কিছুমাত্র বাধা দেয়নি, হাত জোড় করে রামজিকে প্রণাম জানাচ্ছিল। গণপথের বয়স হয়েছে, শরীরে আর সেই তাকত নেই। কিশোরী সিংকে হারিয়ে যে খেতাবটা সে জিততে পারল না, এসব কথাই সে সারাক্ষণ ভাবে। ভাবতে ভাবতে কি হলো কে জানে, একদিন আর গণপথকে দেখা গেল না।
ওদিকে কিশোরীর তখন ভারী নাম ডাক। বড় বড় ওস্তাদকে হারিয়ে সে মেলা কাপ মেডেল পায়। লোকে বলে কিশোরীর মতো পালোয়ান দুনিয়ায় দ্বিতীয়টি নেই। তা একদিন ডাকে কিশোরীর নামে একটা পোস্টকার্ড এলো। গণপতের আঁকা বাঁকা হস্তাক্ষরে লেখা, ভাই কিশোরী, তোমাকে হারাতে পারিনি। জীবনে এই আমার সবচেয়ে বড় দুঃখ। একবার মশা, একবার ষাঁড় আর একবার তাল আমার সাধে বাঁধ সেধেছে। তবু তোমার সঙ্গে আর একবার লড়বার বড় সাধ। তবে লোকজনের সামনে নয়। আমরা দুই পালোয়ান নির্জনে পরস্পরের সঙ্গে লড়াই করব। আমি হারলে তোমাকে গুরু বলে মেনে নেব, আর তুমি হারলে আমাকে গুরু বলে মেনে নেবে। কে হারলো কে জিতলো তা বাইরের কেউ জানবে না। জানবো শুধু আমি, আর জানবে তুমি। যদি রাজি থাকো তবে আগামী অমাবস্যায় খেতুপুরের শ্মশানের ধারে ফাঁকা মাঠটায় বিকেলবেলায় চলে এসো। আমি তোমার জন্য অপেক্ষা করব। চিঠিটা পড়ে কিশোরী একটু ভাবিত হলো। সত্যি বটে, গণপত খুব বড় পালোয়ান, এবং কপালের জোরেই তিনবার কিশোরীর কাছে জিততে জিততেও হেরে গেছে। অত বড় একটা পালোয়ানের এই সামান্য আবদারটুকু রাখতে কোনো দোষ নেই। হারলেও কিশোরীর ক্ষতি নেই, সাক্ষী সাবুত তো থাকবে না। কিন্তু হারার প্রশ্ন ওঠে না। কিশোরী এখন অনেক পরিণত, অনেক অভিজ্ঞ। তাছাড়া গণপতকে যে সে খুব ভালোভাবে হারাতে পারেনি সেই লজ্জাটাও তার আছে। সুতরাং লজ্জাটা দূর করার এই সুযোগ। এবার গণপতকে ন্যায্য মতো হারিয়ে সে মনের খচখচানি থেকে মুক্ত হবে। নির্দিষ্ট দিনে কিশোরী তৈরি হয়ে খেতুপুরের দিকে রওনা হলো। জায়গাটা বেশি দূরেও নয়, 3 পোয়া পথ, নিরিবিলি জায়গা। শ্মশানের ধারে মাঠটায় গণপত অপেক্ষা করছিল। কিশোরীকে দেখে খুশি হয়ে বলল, এসেছো? তাহলে লড়াইটা হয়েই যাক। কিশোরীও গোপ চুমড়ে বলল, হোক। দুজনে ল্যাঙ্গট এঁটে গায়ে মাটি থাবড়ে নিয়ে তৈরি হলো। তারপর দুই পালোয়ান তেড়ে এলো দুই দিক থেকে। কিশোরী ঠিক করেছিল পয়লা চোটেই গণপতকে মাটি থেকে শূন্যে তুলে ধবি পাট মেরে কেল্লা ফতে করে দেবে। কিন্তু সাপটে ধরার মুহূর্তেই হঠাৎ পোঁ করে একটা মশা এসে নাকে ঢুকে বিপত্তি বাঁধালে। হ্যাচ্চ হ্যাচ্চ হাঁচিতে গগন কেঁপে উঠল। আর কিশোরী দেখল কে যেন তাকে শূন্যে তুলে মাটিতে ফেলে চিৎ করে দিল। গণপত বলল, আরেকবার। কিশোরী লাফিয়ে উঠে বলল, আলবাত। দ্বিতীয় দফায় যা হওয়ার তাই হলো। লড়াই লাগতে না লাগতেই একটা ষাঁড় কোথা থেকে এসে যে কিশোরীর বগলে ঢুকলো তা কে বলবে। কিশোরী আবার চিৎ। গণপত বলল, আরেকবার হবে? কিশোরী বলল, নিশ্চয়ই। কি হবে তা বলাই বাহুল্য। লড়াই লাগতে না লাগতেই 10 সই এক তাল এসে পড়ল কিশোরীর মাথায়। কিশোরী পাখি সব করে রব আওড়াতে লাগলো এবং ফের চিৎ হলো। হতভম্বের মতো যখন কিশোরী উঠে দাঁড়ালো তখন দেখল গণপতকে ঘিরে ধরে কারা যেন খুব উল্লাস করছে, কিন্তু তারা কেউ মানুষ নয়। কেমন যেন কালো কালো ঝুলকালির মতো রং, রোগা, তেঠেঙ্গে, লম্বা সব অদ্ভুত জীব। জীব নাকি অন্য কিছু? কিশোরী হাঁ করে দেখল গণপত আস্তে আস্তে শুকিয়ে কালচে মেরে লম্বা হয়ে ওদের মতোই হয়ে যেতে লাগলো। কিশোরী আর দাঁড়ায়নি, বাবারে মারে বলে চেঁচিয়ে দৌড়াতে লেগেছে। কিশোরী পালোয়ানের ভূতের ভয় আছে এ কথা এখনো লোকে জানে না বটে, কিন্তু কিশোরী নিজে খুব জানে। আর এই জানলে তোমরা।